আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা কথা দুপুরের ভিডিওতে আমি বলিনি, সেটা হচ্ছে এই বিকেলের ভিডিওতে বলবো বলে। আমি একটা দুপুরবেলার ভিডিও করেছিলাম যে ডেডলক হয়ে রয়েছে, সেটা ছাড়ানোর জন্য সার্জিও ঘোর পীযূষ গোয়ালের সঙ্গে দেখা করেছেন। আমি তার খবরের কাগজ কাটিংও দিয়ে দিয়েছিলাম। তারপর ভারতবর্ষে কি কি করছে না করছে সেগুলোর একটা ভিডিও করেছিলাম। সেখানে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমি তখন বলিনি, আলাদা করে বলবো বলে এখন তাই বলছি। সার্জিও গোরের সঙ্গে যখন পীযূষ গোয়ালের যখন বৈঠক হয়, যখন বলেন যে আমাদের এই যে ডেডলক হয়ে রয়েছে, এই যে আমাদের এটা কি বলে বাণিজ্য চুক্তিটা, সেটা ভারত ছেড়ে দিক, নালে পরে আমরা খুব অসুবিধার মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত আমি বলেছি যে 10%, 5%ও নেমে এসছে ট্যারিফে। এখন ট্রাম্প যে কোনো মূল্যে ওই চুক্তিটা করতে চান। উনি অনেক ট্যারিফের হুমকি দিয়েছেন, রাশিয়ার ব্যাপার দিয়ে বাংলাদেশে সিআইএ লাগিয়ে দিয়েছেন বাংলা অস্থির করার জন্য, মায়ানমারে খেলে দিয়েছেন, অনেক কিছু করেছেন। দেখবেন ভারতকে জব্দ করা যাচ্ছে না। এছাড়া ইন্দো প্যাসিফিক যদি দখল করতে হয় বা ওখানে যদি ঢুকতে হয়, তাহলেও ভারতকে দরকার। আচিরের দৌরাত্ম রুখতে গেলেও ভারতকে দরকার। মানে বাংলাদেশ যেটা, বাংলাদেশ ইস্যু যেটা, বাংলাদেশ নিয়ে যেটা ভারত শর্ত দিয়েছে, সেই শর্তটা মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট উন্মুখ হয়ে রয়েছেন। আপনাদের মনে থাকতে পারে G7 এর বৈঠকে সাইড লাইনে যখন বৈঠক হচ্ছিল, তখন ট্রাম্প একটা কথা বলেছিলেন যে আজকে যদি ভারত কোনো বিপদে পড়ে, তাহলে আমেরিকা সর্বপ্রথম এগিয়ে আসবে, কিন্তু নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকতে হবে। তো সেই কথাটাই আমাদের পীযূষ গোয়াল তাকে মনে করিয়ে দিয়েছেন যে আপনাদের প্রেসিডেন্ট তো এরকম কথা বললেন, তিনি তো অনেক কিছু বলেন তারপরে ভুলে যান। তখন সার্জিও গোর বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট যা বলেন তিনি অনেক ভেবেচিন্তে বলেন। উনি যখন বলেছেন ভেবেচিন্তেই বলেছেন। শোনা কথা, তখন আমাদের পীযূষ গোয়াল একটু মুচকি হেসেছেন। তাতে বোধহয় সার্জিও গোরের এইখানে ধাক্কা লেগেছে। উনি তখন বলছেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমি বলেছি না, যে কয়েকজন কূটনীতিবিদ, রাজনীতিবিদ যার সঙ্গে ট্রাম্পের সরাসরি সম্পর্ক রয়েছে, সহযোগীদের, তাদের মধ্যে সার্জিও গোর একজন। তিনি সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করেন এবং বলেন আমাদের ভারতের বাণিজ্য মন্ত্রী এই কথা বলছেন, তা আমি কি উত্তর দেব? তখন ট্রাম্প বলেছেন, স্পিকার ফোনেই বলেছেন, আমি যা বলি ভেবেচিন্তেই বলি। নরেন্দ্র মোদী যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত আমি ভারতের পাশে আছি। এবার আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে আপনি এই খবর জানলেন কি করে? এই খবর জানা যায় কি করে জানেন? একজন 1-to-1 যখন কথা হয় না, তার মানেই কিন্তু 1-to-1 হয় না। সেখানে শর্ট হ্যান্ডের লোক থাকে, মানে যে কোনো যিনি কথা বলছেন তার সেক্রেটারিরা থাকেন, খাতা কলম নিয়ে প্রত্যেকটি কথা লেখা হয়, এবং একজন শর্ট হ্যান্ড লেখক থাকেন।
এবং গভর্নমেন্টের যে ভিডিও ধারণ করার যে মানুষটি, পিআইবির লোক হন, প্রেস ইনফরমেশন ব্যুরোর লোক হন, তিনিও সেখানে থাকেন। এবার তারা যখন যে যার দপ্তরে ফিরে যাচ্ছে, সেখান থেকে আলাপ আলোচনার মাধ্যমে খবরগুলো আমাদেরই কারোর পরিচিতের কাছে চলে আসে, সেখান থেকে আমাদের কাছে আসে। আপনাদের একটা গল্প বলি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, গল্পটা খুব মজাদার। একবার রাইটার্সে বুদ্ধবাবু, তখন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু, দুজনে ক্লোজ ডোর মিটিং হচ্ছে। আর আমাদের বর্তমানে জয়ন্ত ঘোষাল, তিনি তার পরের দিন একটি রিপোর্ট করেছেন, যে একদম বিস্তারিত রিপোর্ট করে দিয়েছেন। তা প্রেস কর্নারে পরের দিন সকলের সঙ্গে দেখা, আমরা বসে চা খাচ্ছি। হঠাৎ জয়কৃষ্ণ ঘোষ, যিনি আমাদের জ্যোতিবাবু যিনি সিএ ছিলেন, তিনি এসে বললেন যে এই জয়ন্ত, তোমাকে জ্যোতিবাবু ডাকছেন। জয়ন্ত শুনে তো একেবারে শার্ট ফার কোট ফোট তাড়াতাড়ি ঠিক করে, টাইয়ের নটটা ঠিক করে, আমাদের টাই পরা বাধ্যতামূলক ছিল, কোট পরা বাধ্যতামূলক ছিল। এখন তো এই আপনার এই সমস্ত এসে কি বলে, টিভি চ্যানেল এসে সব 12টা বাজে দিয়েছে, টি শার্ট পরে নেমে যাচ্ছে, যেটা আমাদের মানে আগে আগে যখন হতো তখন এটা হতো না, তখন একটা ব্রিটিশ কালচার ছিল, আর আমরা স্টেটসম্যানই ছিলাম, সেই কালচারটুকু আমাদের মেনটেন করতে হতো। তো যথারীতি কিছুক্ষণ বাদে জয়ন্ত ঘোষাল এসছে, বুক চুট একেবারে কাঁধ ঝুলে গেছে। কি হলো জয়ন্ত দা, সবাই প্রশ্ন হচ্ছে। আর বলিস না, আমি যেতেই আমার বললো, তোমার খবরটা কে দিয়েছে, নামটা তুমি শুধু আমায় বলো। আসলে মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যখন কথা বলছেন, তখনও কিন্তু দুজনে একটা রাজ্যের মধ্যে দুজনের লোক কিন্তু বসে আছে প্রত্যেকটি পয়েন্ট লিখে নেওয়ার জন্য, কারণ আলোচনা তো দুজনের মধ্যে হচ্ছে, লিখবেটা কে? কিন্তু আপনি আমি নই, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কে কি উত্তর দিচ্ছে। একজন মাইক্রোফোন নিয়ে বসে থাকে, একজন শর্ট হ্যান্ড নেয়, একজন সরকারি যিনি ফটোগ্রাফার, ভিডিও ফটোগ্রাফার, তিনিও থাকেন। এখন তিনি যখন দপ্তরে যান, দপ্তর থেকে ওরকম ভাবেই জয়ন্ত ঘোষালের কাছে লিক করেছিল, কিন্তু তার চাকরি বাঁচানোর জন্য জয়ন্ত ঘোষাল ঝাড় খেয়েছে, কিন্তু এসে বলেনি। আমরা সেভাবেই খবরটা পাই। তো এখন এই যে আপনাদের দেশে ফাঁসির দড়ি ফড়ি সব রেডি ফেডি হচ্ছে না, একজন মহিলা ফাঁসুরেকে আপনারা জোগাড় করেছেন কোত্থেকে? তিনি তো একেবারে ম্যানিলা রোপে না কি রোপ আপনারা দেখেছেন, তাতে খুব করে কলা আর দই ফই তেল ফেল খুব মাখাচ্ছেন, যেন শেখ হাসিনা আসবেন আর তাকে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। এই যে সার্জিও ঘোষ যে যাচ্ছেন, সার্জিও ঘোষ তিনি গিয়ে তিনি তো এই প্রশ্নগুলোই করবেন যে আপনাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি, পশু খাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আপনারা আমেরিকা থেকে নেবেন। তাছাড়া ভারত এবং আমেরিকা যৌথভাবে 10 দফা আপনার প্রতিশ্রুতিপত্র সই করানোর পর আপনি এই ক্ষমতায় এসে বসেছেন 17 বছর বাদে। এই সেই চুক্তিপত্র, প্রতিশ্রুতিপত্র। এবার আপনি বলুন, আপনি চীনের সঙ্গে এইগুলো করলেন কি করে, কোন যুক্তিতে?
তো এইসব প্রশ্ন উঠবে এবং শেখ হাসিনা প্রসঙ্গও উঠবে। সুতরাং এটা বলাই যেতে পারে যে শেখ হাসিনা প্রসঙ্গে ট্রাম্প মোদিকে গ্রিন কার্ড দিয়ে দিল। তিনি যে সময় ফিরুন না কেন তাকে সসম্মানে দেশে রাজনীতি করতে দেওয়া হবে। এইবার তিনি কি হিসেবে ঢুকবেন না হিসেবে ঢুকবেন সেটা পরের কথা। আপাতত সেপ্টেম্বর আসতে দিন, তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। এখন এই ভিডিওটার দুপুরবেলাতেই আমি করতে পারতাম। দুপুরবেলা শুধু আমি বিজনেসটুকু করেছি, আর একটা পার্ট আমি ধরে রেখে দিয়েছি সন্ধ্যেবেলার ভিডিওর জন্য। সবই যদি একসঙ্গে বলে দিই আপনারা দেখবেন তো অ্যাভারেজ ভিউজ টাইম 7 থেকে 8 থেকে 9 হয় অ্যাভারেজ ভিউজ টাইম। আপনারা পুরো ভিডিও কেউ দেখেন না, অথচ আপনারা ওই ভিডিওর মধ্যেই যা বলা আছে সেটাই আবার জিজ্ঞেস করেন আমাকে। দয়া করে ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন, নইলে স্কিপ করে যাবেন। ভিডিও না দেখে পুরো আমায় বেকার প্রশ্ন করে আর এই প্রশ্ন সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। সুতরাং যে যতই লাফাক, যতই চিৎকার করুক, আমেরিকার সামনে ভারতের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই। আর এখানে আমেরিকার স্বার্থ রয়েছে, আর এখানে ভারতেরও স্বার্থ রয়েছে। উল্টে আবার আমেরিকা একটু চাপে আছে, সেটা হচ্ছে সামনে ব্রিক্স সম্মেলন। ব্রিক্সের মুদ্রা যদি নাও বেরোয়, ব্রিক্সের দেশগুলো যদি নিজেদের মধ্যে কারেন্সিতে ব্যবসা করে, তাহলেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। কারণ এটা ডলারাইজেশনের দিকেই তো যাচ্ছে। ডলারের ব্যবহার যদি না হয় তাহলে ডলারাইজেশন হবে। আর আগের ভিডিওতে এই ব্যাখ্যা করেছি যে আমেরিকার কি অবস্থা, খাদ্যপণ্যের কি অবস্থা। আমাদের যে বাণিজ্য চুক্তি সেটা 99.9% রেডি হয়ে গিয়েছে। আমেরিকা সিল এবং সই পড়ে গিয়েছে বাণিজ্য সচিবের, উইথ এক্সেস সম্ভবত, কিন্তু আমাদের পড়েনি। ওই 0.1% বাকি আছে। শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে। তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে, তার আগে নয়। আগে কাজ করে দেখাও, তারপর তার ফল পাবে। সবাই ভালো থাকবেন। আগামী 30 জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশেষ দূত সার্জিও গোর। পরিবর্তিত রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে ট্রাম্পের খুব ঘনিষ্ঠ সার্জিও গোর ঠিক কি বার্তা দিতে বাংলাদেশে আসছেন তা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে চলছে নানা ধরনের আলোচনা। বিশেষ করে গত 22 জুলাই ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠক হয়েছিল। সে বৈঠকে সার্জিও গোরও ছিলেন। তার এক সপ্তাহের মধ্যে কেন তিনি বাংলাদেশে আসছেন সে প্রশ্ন উঠছে। আবার গোরের সফর আগে ঢাকায় পশ্চিমা কূটনীতিকদের তৎপরতাও বেশ বেড়েছে। বাংলাদেশে এসেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জেরাল্ড পি হ্যামিল্টন। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কূটনৈতিক একাধিক সূত্রে বরাত দিয়ে বলছে বাংলাদেশের পররাষ্ট্র নীতির গতিপথ বুঝতে ঢাকায় আসছেন ট্রাম্পের এই বিশেষ দূত। বলা হচ্ছে গোর
তিনটি ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্ট কৌশলগত বার্তা নিয়ে তিনি ঢাকায় আসছেন। এই তিন ইস্যুর মধ্যে প্রথমটি হলো সরাসরি মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু, দ্বিতীয়টি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র ভারত এবং মিয়ানমারের বিরল খনিজ ইস্যু, এবং সবশেষ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ ইস্যু আছে। বাংলাদেশের এই অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুটি হলো শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা নিয়ে। সূত্রগুলো বলছে কোনো সমীকরণ বুঝতে নয়, বরং বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায় ও রাজনৈতিক দল এবং সুশীল সমাজকে পরিষ্কার বার্তা দিতেই গোর ঢাকায় আসছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কেবল একজন কূটনৈতিক নন, তিনি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান কুশীলব। এর আগে তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সহকারী ও প্রেসিডেন্সিয়াল পার্সোনাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তিনি 3 দিনের সফরে ঢাকা আসছেন। 24শে জুলাই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের বলেছেন 30শে জুলাই 3 দিনের সফরে বাংলাদেশে আসছেন গোর। তিনি আশা করছেন সার্জিও গোরের এই সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসোস এবং দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে 3 দিনের সফরের প্রথম দিনে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করতে পারেন। শেষ দিনে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিনে দেখার কথা রয়েছে তার। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা এখন এক জটিল সন্ধিক্ষণে। জানা গেছে গোর সরাসরি মাঠ পর্যায় থেকে পরিস্থিতি মূল্যায়ন করে ওয়াশিংটনে রিপোর্ট করবেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের নিয়মিত দ্বিপাক্ষিক বিষয়গুলো দেখভাল করেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। আর ইউএস স্টেট ডিপার্টমেন্টে এই বিষয়ে তদারকি করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পল কাপুর গত মার্চে 2 দিনের সফরে ঢাকা এসেছিলেন। তার সেই সফরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। এছাড়া গত মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চও বাংলাদেশ সফর করেছিলেন। সূত্রগুলো জানিয়েছে নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপের বাইরে বিশেষ কৌশলগত উদ্দেশ্যে সাধারণত গোরের মতো বিশেষ দূত নিয়োগ ও সফরের আয়োজন করা হয়। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে সার্জিও গোরের সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে। বিশেষ করে জুনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের মূল্যায়নও এ সফরে প্রতিফলিত হতে পারে। প্রথম আলো রিপোর্টটিতে বলা হয়েছে গোরের এই সফরের উপর ভিত্তি করে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে আগামী 2 বছরে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির দিক নির্দেশনা পুনর্নির্ধারিত হতে পারে। এমন প্রেক্ষাপটে সার্জিও গোরের ঢাকা সফরে বিশেষ গুরুত্ব রয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে সার্জিও গোরের এই সফরে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বড় বিষয়টি হলো চীন ও মিয়ানমার সংশ্লিষ্ট। চীনের সাথে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অস্বস্তি আছে। বিগত অন্তর্বর্তী সরকার আমল থেকে চীনের সাথে বিশেষ সখ্যতা নিয়ে এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বেশ কয়েকবার প্রকাশ্যে কথা বলেছেন। সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেন। বিগত অন্তর্বর্তী সরকার আমলে জাতিসংঘ বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য মানবিক করিডোরের প্রস্তাব দিয়েছিল এবং সেই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের বিশেষ সমর্থন ছিল। কিন্তু দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ায় বাংলাদেশ সরকার তখন সে করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে চীনের সর্বোচ্চ ব্যক্তির কাছ থেকে পাওয়া অর্থনৈতিক করিডোরের প্রস্তাব আসায় বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র
খুব গুরুত্বের সাথে দেখছে, কারণ মালাক্কার প্রণালীর উপর থেকে নির্ভরতা কমাতে চীনের এই করিডোর খুব দরকার। মিয়ানমারের রাখাইন উপকূলে কিয়াকফিউ বন্দর ঘিরে এই মহাপরিকল্পনা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটা শুধু বন্দর নয়, বরং ভারত মহাসাগরের প্রবেশের রাস্তা। এটি বাস্তবায়ন হলে চীনের জন্য দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি পাল্টে যেতে পারে। সঙ্গত কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই এটি হতে দিতে চায় না। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, সার্জিও গোর তার সফরে গত বছর বাতিল হওয়া রাখাইন মানবিক করিডোরের প্রস্তাবটি আবারও দিতে পারে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে। সেটি হলে বাংলাদেশ উভয় সংকটে পড়ে যাবে। এই করিডোর আলোর মুখ না দেখলে চীন বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত তিস্তা প্রকল্পে সাহায্য নাও করতে পারে। আবার চীন থেকে সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অস্বস্তি বাড়ছে। গোরের সফরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যুটি হলো ভারত এবং তার সাথে মিয়ানমারের বিরল খনিজ সম্পর্কিত। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, স্বল্প ও দীর্ঘমেয়াদে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশের পরিকল্পনা জানতে চাইবেন সার্জিও গোর। কারণ সরকারি স্তরে ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র এ সফরের মাধ্যমে দুই প্রতিবেশীর সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যাবে সেটা বুঝতে চাইতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নিয়েছেন গত 25 জুন, কিন্তু 1 মাসেরও বেশি সময় পার হলেও তিনি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ে কারোর সাথে কোনো বৈঠক করেননি। যদিও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে তার একাধিকবার বৈঠকের খবর পাওয়া যায়। আবার সার্জিও গোরি একমাত্র তৃতীয় দেশের কোনো প্রতিনিধি যিনি দীনেশ ত্রিবেদীর দায়িত্ব নেওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। দীনেশ ত্রিবেদী বাংলাদেশ আসার আগে দিল্লিতে সার্জিও গোরের সাথে বৈঠক করেছিলেন। আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে নিমন্ত্রণ পাঠালেও এখনো পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ নজরের কারণ দেশটির রেয়ার আর্থ বা বিরল খনিজ। অনেক বিশ্লেষক মনে করেন এটি ট্রাম্প প্রশাসনের এখনকার দক্ষিণ এশিয়া নীতির মূল কেন্দ্রবিন্দু। কারণ আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড হলো রেয়ার আর্থ এলিমেন্ট, বিশেষ করে ডিসপ্রোসিয়াম এবং টার্বিয়াম। এই উপাদানগুলো ছাড়া বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য জ্বালানি খাতের স্থায়ী চুম্বক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান তৈরি অসম্ভব। বর্তমানে বিশ্বের এই মূল্যবান খনিজগুলোর 90%-এরও বেশি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। চীনের এই একচেটি আধিপত্য ভাঙার একমাত্র প্রাকৃতিক উৎস হলো মিয়ানমার, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম রেয়ার আর্থ উৎপাদনকারী। সম্প্রতি মিয়ানমার প্রেসিডেন্টের ভারত সফরের পর থেকে ভারত রেয়ার আর্থ সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছে। ভারত যে মিয়ানমার রেয়ার আর্থের ভাগ পাচ্ছে সে ইঙ্গিত পাওয়া গেছে রয়টার্সের 23 জুলাই রিপোর্টে। আবার মিয়ানমারের উত্তরে কাচিন রাজ্যটি হলো ভারী রেয়ার আর্থ আকরিকের ভান্ডার, যেটি ভারতের সীমান্তবর্তী রাজ্য। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের কাছে মিয়ানমারের জন্য করিডোর চাওয়া এবং ভারতের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্রের দুতিয়ালি করা সবই যুক্তরাষ্ট্রের এই রেয়ার আর্থ নীতিকে ঘিরে। ভারতের সাহায্য ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে মিয়ানমারের বিরল খনিজ পাওয়া প্রায় অসম্ভব। গত 10 বছর বেশি সময় ধরে জান্তা সরকারের উপর নিষেধাজ্ঞা দেওয়া সহ নানা উপায়ে চেষ্টা করে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে ভূরাজনৈতিক বাস্তবতায় দক্ষিণ এশিয়া, বিশেষ করে মিয়ানমারে অবস্থান তৈরি করতে হলে ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে কোনো বিকল্প নেই। অন্যদিকে চীন সরকারও সবশেষ বৈঠকে ভারতের সাথে নতুন করে সম্পর্ক তৈরির কথা জানিয়ে দিয়েছে। আবার দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে সার্জিও গোরের নেপাল সফর ব্যর্থ হয়েছিল। নেপালের প্রধানমন্ত্রী বালান শাহ কোনো রাষ্ট্রদূতের সাথে দেখা করবেন না বলে জানিয়েছিলেন, অথচ সম্প্রতি তিনি ভারত ও চীনের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন। সার্জিও গোর নেপালের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটা তৈরি করতে চায় ভারতের মাধ্যমে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের কাছে বাংলাদেশ যেমন একটি ইস্যু, তেমনি দক্ষিণ এশিয়াতে মিয়ানমার ও নেপাল এখন আমেরিকার কাছে তেমন ইস্যু। সেজন্য ভারত ও যুক্তরাষ্ট্র পরস্পরকে এই ইস্যুগুলোতে সাহায্য করতে চায়। ভারতের সাথে মিয়ানমারের সম্পর্ক এতটাই এগিয়েছে যে মিয়ানমারের 30 সামরিক কর্মকর্তাকে ভারতের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়েছে। দর্শক, তারেক রহমানের সরকারের 5 মাসের মাথায় গোর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিমধ্যে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করেছেন, কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা গোর কেন প্রতিবেশী দেশ বাংলাদেশে এতদিন আসেননি তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা কল্পনা ছিল। গত 22 জুলাই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা সাক্ষাৎ করেন। সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন দূত সার্জিও গোরো উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠেছে, শীর্ষ পর্যায়ে এমন বৈঠকের পর কেন গোর এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসছেন? ধারণা করা হচ্ছে সরাসরি শীর্ষ পর্যায়ে এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্যই তিনি আসছেন। এই সফরে গোর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরার কথা বলেছেন। আর শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি কূটনৈতিক দিক থেকে ভারতের সাথে সরাসরি সম্পর্কিত, কারণ তিনি 5 আগস্ট থেকে দিল্লিতে আছেন। আবার কূটনৈতিক পর্যায়ে অস্বস্তির কারণে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আলোচনাটা কোনো পক্ষই শুরু করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কিছু দেশের প্রতিনিধিরা এ বিষয়ে বাংলাদেশ সরকার ও বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে। কয়েকদিন আগে ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সবশেষ 27 জুলাই ফ্রান্সের রাষ্ট্রদূত জার্মান চার্লস দাফিয়ার্স এনসিপি নেতাদের সাথে বৈঠক করেছে। কূটনৈতিক মহলের ধারণা, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি নিয়ে মার্কিন প্রশাসন দেশে বিদেশে চাপের মুখে আছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে মার্কিন নীতির অবস্থানের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটি সার্জিও গোরের সফরের পরেই বোঝা যেতে পারে। তবে শেখ হাসিনা সম্প্রতি আওয়ামী লীগের দলীয় সভায় বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তন আসন্ন এবং তার দলের বেশ কয়েকজন নেতা বিদেশি পক্ষগুলোর সাথে যোগাযোগ রাখছেন। আবার পরিস্থিতি বিবেচনায় এটিও পরিষ্কার যে ভারত সরকারও দ্বিপাক্ষিক আলোচনায় মার্কিন প্রশাসনকে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জানিয়েছে। দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বে থাকা গোরের 5 মাস পর ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মহল মনে করছে তারেক রহমানের সরকারকে মার্কিন প্রশাসন পর্যবেক্ষণে রেখেছিল। বিগত 5 মাসে বিএনপি সরকারের কার্যকলাপ পর্যালোচনার পর ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন দূত। যে সফরে শুধু মার্কিন স্বার্থের ইস্যু নয়, দক্ষিণ এশিয়ার দূত হিসেবে এই অঞ্চলের বড় মিত্রের বার্তাও গোর পৌঁছে দিবেন বাংলাদেশের কাছে। এখন এই পর্যন্ত সবাই